সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান কাকতালীয়ভাবে এই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানেও উপস্থিতির কারণে আমাকে সভাপতিত্ব করতে হয়েছিল। এখানে যারা উপস্থিত গ্র্যাজুয়েট বৃন্দ আছেন তারা হয়তো অনেকেই জানেন না, সেই দিন আমাদের সাবেক সফল শিক্ষামন্ত্রী সেই সভাপতিত্ব করার কথা ছিল। তখন আমাদের মাঝে ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ মকবুল হোসেন। তিনি সেই সমাবর্তন অনুষ্ঠানে আমি তাকে একই মঞ্চে একসাথে আমরা সেই সমাবর্তন অনুষ্ঠান সমাপ্ত করেছিলাম সফলতার সাথে। আমি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমার এই বক্তব্যের শুরুতেই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি না হলে এই বাংলাদেশ হতো না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যবৃন্দদের, যাদেরকে আমরা ৭৫-এর ১৫ই আগস্ট হারিয়েছি। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ ছোট্ট শিশু শেখ রাসেল, তাদের সকলকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করি বঙ্গবন্ধুর ৪ সহকর্মীবৃন্দ, যাদেরকে কারা অভ্যন্তরে ৭৫-এর ৩রা নভেম্বর হত্যা করা হয়েছিল, এই জাতীয় ৪ নেতাকে। আর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, সেই ৩০ লক্ষ শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি এই বাংলাদেশ। স্মরণ করছি আমাদের ২ লক্ষ মা বোনদের, যাদেরকে নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে এই আলবদর রাজাকার বাহিনী কর্তৃক, পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। আজকের এই সমাবর্তন অনুষ্ঠানের মাননীয় সমাবর্তন বক্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান, যিনি একজন সফল রাজনীতিবিদও বটে, জনাব আহসানুল ইসলাম টিটু এমপি। উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, এবং আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যবৃন্দ, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আগত উপাচার্য মহোদয়গণ, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, সবাইকে এই চতুর্থ সমাবর্তনের এই আয়োজনে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সাথে এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি গর্ববোধ করছি। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ শিক্ষা জীবন সম্পন্ন করে তারা অপেক্ষা করেন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র কর্তৃক এই স্বীকৃতি প্রাপ্তির গুরুত্বপূর্ণ এই দিনটির জন্য। এই দিনে সমাবর্তন বক্তার বক্তব্য তারা শ্রবণ করেন। এই দিনটি তাদের সারা জীবনের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকে। আজকের এই দিনে আমি আমাদের প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দদের বলবো, তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বিশেষভাবে। এই অভিভাবকবৃন্দ তাদের জীবনের সব কিছু নিজের সন্তানের জন্য দিয়েছেন, সন্তানের ভবিষ্যতের জন্য দিয়েছেন। আজকে তাদের প্রতি আপনারা বিশেষভাবে কৃতজ্ঞ থাকবেন। আর কৃতজ্ঞ থাকবেন শিক্ষক মণ্ডলীর প্রতি, যারা আপনাদেরকে পাঠদান করিয়েছেন, যারা ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য আপনাদেরকে প্রস্তুত করেছেন। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের এই প্রজন্মকে প্রস্তুত করতে হবে এমনভাবে যে আমরা যেন একটি স্মার্ট প্রজন্ম পাই। সেই স্মার্ট প্রজন্ম দ্বারা আমরা একটা স্মার্ট বাংলাদেশ গড়ব,
যেই বাংলাদেশে থাকবে না ক্ষুধা, দারিদ্রতা, যেই বাংলাদেশে থাকবে না সম্পদের ব্যাপক বৈষম্য, যেই বাংলাদেশে থাকবে না বেকারত্ব, যেই বাংলাদেশ সমৃদ্ধ হবে, সমৃদ্ধ থাকবে, জ্ঞান বিজ্ঞানের চর্চায় এগিয়ে যাবে, বঙ্গবন্ধুর যেই সোনার বাংলা, সেই বাংলাদেশে রূপান্তর করার জন্য এই প্রজন্মের উপরেই তিনি সবচেয়ে বেশি আস্থা রেখেছেন এবং আমাদের এই প্রজন্মকে কর্মমুখী করতে, কর্মসংস্থানের উপযোগী করতে তিনি বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। আজকের বাংলাদেশের এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় খাত এবং এই বিশ্ববিদ্যালয় সমূহে সরকারি বিশ্ববিদ্যালয়ের যেই সকল শিক্ষা ছাত্র সংখ্যা তার চাইতে কোনো অংশেই এখন ব্যাপকভাবে তারতম্য নেই। সরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে আমরা দেখেছি প্রায় 4.5 লক্ষ শিক্ষার্থী সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে অধ্যয়ন করছেন, আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে পরিসংখ্যান আমরা পেয়েছি প্রায় 3,80,000 শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় সমূহে পড়াশোনা করছেন। অচিরেই এটি প্রায় সমান সমান হওয়ার সম্ভাবনা আছে। এই খাতটি সৃষ্টি করে দিয়েছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যাতে করে আমাদের সন্তানরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে হোক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হোক, তারা জ্ঞান অর্জনের জন্য উচ্চশিক্ষা নেয়ার সুযোগ যাতে কোনোভাবেই সেখান থেকে বঞ্চিত না হয় এবং নিজেদেরকে তারা দক্ষ করে গড়ে তোলে এবং কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলে। এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা সম্পন্ন করে গবেষণায় লিপ্ত হবেন, গবেষণা কার্যে এগিয়ে যাবেন, তাদের জন্য যাতে সুযোগ সৃষ্টি হয়, এই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথেও আলোচনা করেছি যে দেশের সকল বিশ্ববিদ্যালয় পাবলিক হোক বা প্রাইভেট গবেষণার সুযোগ যাতে আমরা সম্প্রসারিত করতে পারি। আমাদের দেশে ইতিমধ্যেই বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান প্রায় আন্তর্জাতিক মানে উপনীত হয়েছে বলে আমরা মনে করি। আমাদের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহে যদি গবেষণার জন্য আমরা সুযোগ দিতে না পারি এবং গবেষণার ডিগ্রি দেওয়ার যদি সুযোগ না থাকে, তাহলে এই বিশ্ববিদ্যালয় সমূহের যারা শিক্ষার্থী আছেন তারা যেমনি বঞ্চিত হবেন, জ্ঞান সৃষ্টি করার প্রতিষ্ঠান হিসেবে এই যে বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি সেটাও কিন্তু সম্ভব হবে না। জ্ঞান সৃষ্টি করতে হলে উচ্চশিক্ষার উচ্চতর ধাপে গবেষণা ডিগ্রিগুলো দেওয়ার সুযোগ সৃষ্টি অবশ্যই করতে হবে। সেই লক্ষ্যে মঞ্জুরি কমিশন সুনির্দিষ্ট যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের এই যোগ্যতা অর্জন হয়েছে তাদেরকে উচ্চতর উচ্চশিক্ষা গবেষণা ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করবেন, সেটি আমরা একসাথে কাজ করব। আর এই সিটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি একটি বিশেষভাবে বলতে চাই, আমাদের দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের বেশিরভাগগুলোতেই দেশের প্রান্তিক জনগোষ্ঠী এবং আমাদের সকলের সার্বজনীন চিন্তা করে আসলে শিক্ষার্থীদের কথা ভেবে অনেক সময় বিষয় খোলার সুযোগ হয় না, কারণ সেগুলো বেসরকারি খাত থেকে অর্থ নিয়েই বা অনুদান নিয়েই পরিচালনা করতে হয়। কিন্তু সিটি বিশ্ববিদ্যালয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্দেশ দিয়েছেন যে এই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, এই বাংলাদেশে কৃষিকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেটা বিশ্ববাসীর কাছে আমরা স্বয়ংসম্পূর্ণ খাদ্যে শুধু নয়, বিশ্ববাসীকে খাদ্য রপ্তানি করেও আমরা প্রমাণ করে দিতে চাই যে 1971 সালে আমাদের নামে কিছু শাসক গোষ্ঠী পশ্চিমে যে অপপ্রচার করেছিল, যে বটমলেস বাস্কেট বলে যেই অপবাদ দিয়েছিল, সেটাকে আমরা ঘুচিয়ে আমরা খাদ্য রপ্তানিতে সক্ষম হব এবং সেই লক্ষ্যে তিনি বলেছেন কৃষি শিক্ষায় যাতে করে বিনিয়োগ হয়। খুব কম বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সেটা সম্ভব হয়েছে। আমরা সিটি বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। ঢাকার মধ্যেও ক্যাম্পাস করে তারা কৃষি শিক্ষাটাকে এই প্রতিষ্ঠানের পাঠদানের সাথে সম্পৃক্ত করেছেন এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মকবুল হোসেন, তিনি রাজনৈতিকভাবে
অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী ছিলেন, সৈনিক ছিলেন, বঙ্গবন্ধুর কন্যার একজন বিশ্বস্ত সহকর্মী ছিলেন এবং তার যেই এই চিন্তা, এই স্বপ্ন, সেটাকে বাস্তবায়নের জন্য তিনি এই প্রতিষ্ঠানে যেমনি করে যারা অর্থের কারণে উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হচ্ছে তাদের সুযোগ যেমনি করে দিয়েছেন, তেমনি কৃষি শিক্ষার খাতেও তিনি বিশেষভাবে নজর দিয়েছিলেন বলেই সাহসী সিদ্ধান্তের কারণে আজকে এই প্রতিষ্ঠানে কৃষি শিক্ষাও পরিচালিত হচ্ছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি আমার বাবারও অত্যন্ত ঘনিষ্ঠ জন ছিলেন। তাদের প্রজন্মের যেই রাজনীতিবিদগণ দুঃসাহসী ভূমিকা নেয়ার কারণেই আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই যে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করছেন, আমি সেই প্রজন্মের সকল নেতৃবৃন্দর প্রতিও নিজে এই সরকারের দায়িত্বপ্রাপ্ত হয়ে আজকে জনগণের জন্য যে কাজ করতে পারছি, এর জন্য তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা আমাদের শিক্ষা জীবন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছি, প্রাতিষ্ঠানিকভাবে। বিশ্ববিদ্যালয় জীবনে অনেক কিছু আমরা শিখেছি, সেটা আচার ব্যবহার থেকে শুরু করে সফট স্কিল, উপস্থাপনাগত যে দক্ষতা, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে অনেক বিষয় আমরা শিখেছি। কিন্তু সেগুলো একমাত্র কাজের পরিবেশের মধ্যেই দেখতে পাবো প্রায়োগিক যেই বিষয়টি সেটা, এবং এর জন্য অভিজ্ঞতা সঞ্চয়ের কোনো বিকল্প নেই। আমি অনুরোধ করব যারা এখনো যথাযথ কর্মসংস্থান হয়নি, যাদের অভিজ্ঞতা নেয়ার ক্ষেত্রে আমরা যাতে পিছিয়ে না থাকি। সমগ্র পৃথিবীতে এখন অ্যাপ্রেন্টিসশিপ, আর্টিকেলশিপ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে, কারণ এর মাধ্যমে তাদের মধ্যে প্রায়োগিক দক্ষতার সৃষ্টি হয়। সেই প্রায়োগিক দক্ষতা অ্যাপ্লাই করার যে স্কিল, কম্পিটেন্সি এবং কর্মসংশ্লিষ্ট দক্ষতা, যে এমপ্লয়েবল স্কিল, এমপ্লয়েবিলিটি স্কিল, সেগুলো সৃষ্টি হবে। তা আমি সকলকে অনুরোধ করব এই জায়গাতে যাতে আমরা পিছিয়ে না থাকি, যে কোনো ধরনের অভিজ্ঞতাই হোক। সেটি একটি ছোট্ট প্রতিষ্ঠান, সেটা একটা যদি আমরা সারা বিশ্বে দেখি, যেই ধরনেরই বিশ্ববিদ্যালয় হোক না কেন, শিক্ষার্থীরা ছোট ছোট কাজেও নিজেদেরকে জড়িত করেন, শুধু আয়ের জন্য নয়, তারা দক্ষতা অর্জনের জন্যও এগুলো খুবই গুরুত্বপূর্ণ। টিমওয়ার্ক স্কিল, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে দেয়া সম্ভব নয়। অভিজ্ঞতার জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিলে সেগুলো অর্জন করা সম্ভব হবে। আরেকটি বিষয় হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধের জায়গায় আমাদের সংবিধানে বর্ণিত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ গড়ার যেই মূল নীতি, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সাম্যের সমাজ গঠনের যে মূলনীতি, সেই মূল্যবোধের জায়গায় আমরা যাতে করে কোনোভাবেই আপোষ না করি। নারী পুরুষের যে সমতার কথা সংবিধানে বলা আছে, সেটাতে যদি আমি নিজেকে প্রস্তুত করতে না পারি, কর্মক্ষেত্রে গিয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হব। আমরা সবাইকে সাথে নিয়ে এগোবো, এই মূল্যবোধের জায়গায় আমাদের একটি শক্তিশালী ভূমিকা থাকতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হচ্ছে পেশাদারিত্ব। আমি যেই কর্মে নিয়োজিত থাকব, আমার যে এমপ্লয়ার, আমার যে প্রতিষ্ঠান, সেটা আমার নিজের প্রতিষ্ঠান হতে পারে, সেটা অন্যের প্রতিষ্ঠানে আমি কর্মরত থাকতে পারি। পেশাদারিত্বের জায়গায় প্রতিষ্ঠানের উন্নয়ন, এর সাথে আমি যেন আমার নিজের উন্নয়নটাকে দেখি। শুধু নিজের ব্যক্তির উন্নয়নের মাধ্যমে কিন্তু কোনো ধরনের উন্নয়ন টেকসই হবে না। পেশাদারিত্বের জায়গায় ঘাটতি থাকলে, আমরা যেটাকে বলছি ওয়ার্ক এথিক্স, ওয়ার্ক এথিক্সের জায়গায় যদি ঘাটতি থাকে, আমার মানসিকতা যদি হয় আমি শুধুমাত্র সম্মানই নিব বা বেতন নিব, কিন্তু আমি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সেভাবে মানসিকতা ধারণ করব না, তাহলে কিন্তু আমরা যেটা বলছি যে টেকসই উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা খুবই কঠিন। ওয়ার্ক এথিক্সের জায়গাটাও কিন্তু মূল্যবোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ স্কিল,
আমাদের সন্তানদের বিশেষভাবে অনুরোধ করব, আমাদের এই অঞ্চলের প্রতিবেশী সকল রাষ্ট্রেই দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম নতুন নতুন স্কিল দক্ষতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও সেগুলো নেয়ার চেষ্টা করছে। প্রফেশনাল এডুকেশন সেটা নেয়ার চেষ্টা করছে। আমাকে শুধু ইঞ্জিনিয়ার হলেই হবে না, প্রফেশনাল কোয়ালিফিকেশন আমার থাকতে হবে। সেটা না হলে আমি কিন্তু দেশে এবং বিদেশে নিজেকে কাজের জন্য প্রস্তুত যথাযথভাবে করতে পারবো না। আমি শুধু অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েট হলে হবে না, আমার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাকে কোয়ালিফিকেশন নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি যদি সমাজবিজ্ঞান পড়ি, আমার অনেক ধরনের প্রফেশনাল কোয়ালিফিকেশন নেওয়ার কিন্তু সুযোগ আছে, আমার ভাষা শেখার সুযোগ আছে। আমরা এখানে শুনেছি যে যারা কোরআনে হাফেজ হয়েছেন তাদের জন্য বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ এই বিশ্ববিদ্যালয় দিচ্ছে। এবং যারা প্রিয় হাফেজ ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, যেহেতু আমরা হেফজ করেছি এবং শেষ সম্পন্ন করেছি, আপনাদের পক্ষেও কিন্তু সম্ভব আরবিকে কথ্য ভাষা হিসেবে যোগাযোগের মাধ্যম হিসেবে দেখাটা এবং সেখানে ভাষা হিসেবে শেখাটাও কিন্তু সম্ভব। আমি পুণ্য লাভের জন্য, সওয়াব অর্জনের জন্য অবশ্যই আমি হাফেজ হয়েছি, কিন্তু আমি যদি ভাষাটাও যদি সাথে শিখতে পারি, তাহলে আমি যেই বিষয়েই পড়াশোনা করি না কেন, সারা বিশ্বে জাতিসংঘের যেই সমস্ত প্রচলিত ভাষাগুলোর মধ্যে আরবীয় একটি গুরুত্বপূর্ণ ভাষা, সেটা ভাষা হিসেবে যাতে আমরা শিখতে পারি। ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা যাতে আরও উন্নত করতে পারি। ফরাসি ভাষা, নানান ধরনের ভাষা আছে, সেগুলোতে আমরা যদি এগিয়ে যেতে পারি। ভাষা কিন্তু একটা প্রযুক্তি, একটি দক্ষতা। এই দক্ষতার জায়গায় আমরা যদি পিছিয়ে থাকি, আমরা বিশ্ব নাগরিক হিসেবে বিশ্ব শ্রম বাজারে নিজেদেরকে আসলে কর্ম উপযোগী করে তুলতে পারবো না। আমরা ভাষা শিক্ষার দিক থেকে যেহেতু এই দেশে আমরা সবাই প্রায় একটা ভাষাতেই কথা বলি, সেখানে কিছুটা দুর্বলতা অবশ্যই আমাদের আছে। সেটাকে স্বীকার করে সেটাকে মেনে নিয়েই আমাদের প্রস্তুত হতে হবে ভিন্ন ভিন্ন ভাষা শেখার ক্ষেত্রেও। এবং ইংরেজি ভাষা সারা বিশ্বের জন্য এখন বাধ্যতামূলক। ইংরেজি এবং বাংলাও আমাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কিভাবে আমরা বাংলা সহজভাবে ব্যবহার করতে পারি সেদিকেও মনোযোগী হতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাংলায় সাহিত্য পড়ার পরও যোগাযোগের সক্ষমতার জায়গায়, কমিউনিকেশনের জায়গায় কিন্তু বাংলার সঠিক ব্যবহারের ক্ষেত্রেও আমাদের অনেক সময় দেখা যাচ্ছে সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ভাষাকে যথাযথভাবে ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, এবং নতুন ভাষা শেখা, সেটা হোক জাপানিজ, সেটা হোক ফ্রেঞ্চ, সেটা হোক আরবি, আমরা যাতে করে পিছিয়ে না থাকি। ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা ইন্টারনেটকে উন্মুক্ত করে দিয়েছেন। এখন সেই উন্মুক্ত ইন্টারনেটে স্বল্প দামে আমার কাছে অপশন আছে। আমি কি শুধুমাত্র নিজেকে বিনোদনের জন্য অনুষ্ঠান উপভোগ করব, নাকি নিজেকে প্রস্তুত করার জন্য নানান ধরনের স্কিল অর্জন করব? কারণ আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমেই সময় বেশি সেখানে নষ্ট করি, বা এখন দেখা যাচ্ছে আরেকটি চ্যালেঞ্জ যে গেমিং, আমি কি শুধু গেমিংয়ের নানান ধরনের খেলা, ইন্টারনেটে যে গেমস আছে সেই গেমসের ব্যবহারকারী হব, নাকি সেটার সৃষ্টি করার যোগ্যতা দক্ষতা অর্জন করব? যিনি ব্যবহার করি তিনি কিন্তু গেম থেকে কোনো আয় করেন না, আর যিনি সেটাকে সৃষ্টি করেন, সেটা প্রোগ্রামিংটা যিনি করেন, তিনি অনেক টাকা আয় করেন। তা আমাকে কি, আমি কনজিউমার হব নাকি প্রডিউসার হব, সেই সিদ্ধান্ত নিতে হবে। তাই বলবো, ডিজিটাল বাংলাদেশের যেই অবকাঠামো আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সৃষ্টি করে দিয়েছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, শুধু ইউজার হলে হবে না, ইনোভেটর হতে হবে। এবং ইনোভেশনের জন্য ইন্টারনেট আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে দক্ষতা নেয়ার জন্য। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন যে কোনো ভাষার যে কোনো ডিসিপ্লিনের শিক্ষার্থী শিখতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন সনাতন পদ্ধতিতে শেখানো এখন আর সেভাবে হয় না। অনেক প্রোগ্রাম আছে ইন্টারনেটে, অনেক কোর্স আছে, স্কিল কোর্স আছে, সেগুলো করে ফ্রিল্যান্সিং করে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পাশ করে এখন অনেক বেশি আয় করছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্যে নয়, ফ্রিল্যান্সিংয়ের সাথে সম্পর্কিত দক্ষতাগুলো মাধ্যমে নিজের কর্ম এবং মেধার সার্ভিস বিদেশে রপ্তানি করার মাধ্যমে আয় করছেন। সুতরাং
সনদের প্রক্রিয়া শেষ, লাইফ লং লার্নিংয়ের প্রক্রিয়া যাতে এখন থেকে শুরু হয় সেই বিশেষ অনুরোধ আমাদের প্রিয় গ্র্যাজুয়েটদের প্রতি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।